গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। মর্নিং আমার যদিও অনেকক্ষণ আগে হয়েছে, 4টে থেকে আজকে অফিস করছি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10:30। এতক্ষণে ব্রেক নেওয়ার টাইম পেয়েছি, ব্রেকফাস্ট করব। তো দেখলাম সকাল সকাল পম্পিও ব্লগ ছেড়ে দিয়েছে, সেই ব্লগটাও দেখতে হবে যে ওরা ওখানে কী কী করলো। এবার দুদিনের ব্লগ ছিল, দুদিনের দেবে নাকি জানি না। যদি দিয়ে দেয় তাহলে আমি আবার আমার পার্টটা রাত্রেবেলায় ছাড়বো, মানে 2 তারিখ রাতে আর কি। তো যাই হোক, চলো এখন খেয়ে নিই। আর 1টা অবধি অফিস, 1টার পরে তো আমার টাইম। তো ভাবছি ওই সময় এডিটিংটা করে আজকে রাতেই সেরকম যদি হয় তাহলে ছেড়ে দেবো, নাহলে দেখা যাক কী করা যায়। তো চলো। বিকেল থেকে আজকে পিছনে কিন্তু গুড় শুরু হয়ে গেছে, মেঘ ডাকা। বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে। অন্য কোথাও বৃষ্টি হয়ে গেল নাকি জানি না, বাট এখানে যদি হয় ও কী যে শান্তি হবে, বাপরে বাপ। মানে যা গরমটা পড়েছে ব্যাঙ্গালোরে। যাই হোক, তো এখন বসেছি ফ্যানটা অফ করে। তোমাদের সাথে শেয়ার করব বাংলাদেশে আমাদের কত কি খরচা লাগলো। যদিও আমাদের খরচা বলতে খুবই কম হয়েছে, তার কারণগুলো আমি আসছি কেন কম হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা একটু হয়তো পেতে পারো যে তোমাদের যেতে কত, মানে ট্রাভেলিংয়ে অ্যাটলিস্ট কত খরচা লাগবে সেইটা তোমরা জানতে পারো। তার কারণ কেন বলছি যে আমরা হয়তো 9 দিন ছিলাম, তার মধ্যে 7 দিনই আমরা কারোর না কারোর বাড়িতে দাওয়াত খেয়েছি, সে সকালে হোক কি দুপুরে হোক। তো সেই জন্য আমাদের খুব একটা ফুডের দিকে খরচা লাগেনি। ওই একদিন মারা 1 দিন না 2 দিন হোটেলে খেয়েছে, সেই টাকাটা লেগেছে। আর ওই কক্সবাজার যখন গেছি সেদিন 2 দিন খাওয়া দাওয়াটা লেগেছে। বাদ বাকি মানে বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমাদের খাবারে কোনো টাকা লাগেনি। তো যাই হোক, ইন ডিটেলসে আসছি একটু পরে, আগে সব একবার সেট করে নিই, তারপরে বলছি। আওয়াজে বুঝতে পারবে নাকি জানি না, বাট বৃষ্টি কিন্তু হচ্ছে, ঝিরঝির করে হলেও কিন্তু হচ্ছে। তো এটাই একটা সুখবর ব্যাঙ্গালোরের মানুষদের কাছে। তো যেমনটা বলছিলাম, ঢাকার খরচা মানে বাংলাদেশ ঘুরতে যাওয়াতে আমাদের 7 জনের কত কি খরচা হয়েছে। বেসিক্যালি মেন খরচাটা মানে আমিই করেছি। এখান থেকে দাঁড়িয়ে একটা জাস্ট ওভারভিউ তোমাদের দিতে পারি, বাট এইটা আমাদেরটা যাই হোক। তো প্রথমে শুরু করি যে কলকাতা থেকে ঢাকা যে আমরা গেলাম, সেটাতে টিকিট পড়েছিল প্রায় ওই 2300 টাকা সামথিং কিছু একটা। তো সেটাতে হচ্ছে আমাদের 16,100। আর ঢাকা থেকে কলকাতায় যে ফিরলাম সেখানে আমাদের পড়েছিল 11,900 প্লাস 1000 রুপিস, 7,000 এক্সট্রা, মানে যেটা ফেরার সময় তোমাদের মনে আছে আমাদের যে ট্রাভেল ট্যাক্স দিতে হয়েছিল 1,000 টাকা করে। তার মানে ওটা হচ্ছে গিয়ে, এবার মোস্ট কনফিউজিং পার্ট হচ্ছে গিয়ে কোনো জায়গায় টাকা বলবো, কোনো জায়গায় আইএনআর বলবো। তো বাট অ্যাট দ্য এন্ডে গিয়ে টোটাল যে খরচাটা হবে সেটা আমাদের টাকাতেও বলে দেবো, আবার আইএনআরেও বলে দেবো। তো যে বলছিলাম 1,000 টাকা করে যে আমাদের ওখানে দিতে হয়েছে সেটা বাংলাদেশি টাকায়, তো সেটা আমি যদি আইএনআরে কনভার্ট করি সেটা হচ্ছে 5,110 টাকা। মানে আমরা যে রেটে মানি এক্সচেঞ্জ করিয়েছিলাম সেই রেটটা ধরে আমি কিন্তু বলছি, আমরা পেয়েছিলাম হচ্ছে গিয়ে 73, মানে 0.73, মানে 1 টাকা সমান 0.73 আইএনআর, সেই হিসেব করে আমি বলছি। যদিও তোমরা যদি এখন গুগলে গিয়ে দেখো সেটা এখন আর একটু বেশি হয়তো। তো এইগুলো সব আইএনআরই আমি বললাম যে ইন্ডিয়া থেকে যাওয়ার আর ঢাকা থেকে ফেরার এই টাকাগুলো সব আইএনআরই বলেছি। এরপরে হচ্ছে গিয়ে কক্সবাজার টু ঢাকা, সেটা ঢাকার টাকায় মানে বাংলাদেশের টাকায় সেটা হচ্ছে গিয়ে 10,760 টাকা, ওই 5,380 টাকা চারজনের। মানে বেশি কনফিউজ করবো না, আমাদের ওদের ওখানে 4 জনের টিকিট, আমাদের এখানে যেমন 6 জনের টিকিট কাটা যায়, ওদের ওখানে 4 জনের টিকিট কাটা যায়। তো 5,380 টাকা 4 জনের টিকিটের ফেয়ার, এটা ঢাকার টাকায়। সেইটা যদি আমি আইএনআরে কনভার্ট করি সেটা হয়ে যাবে 7,854 টাকা, 54 আইএনআর
ফর 8 জন, মানে আমাদের সঙ্গে ইকবালও ছিল সেইটাতে। আর কক্সবাজারের হোটেলে আমাদের লেগেছিল প্রায় 49,000 টাকা। তার মানে হচ্ছে কি 35,770 টাকা, সরি 35,770 আইএনআর। আর ঢাকাতে যে হোটেলটা ছিলাম সেই হোটেলটার এক্স্যাক্ট ইয়েটা আমি একটা রাফ হিসাব করেছিলাম। তো আমরা ঢাকাতে যে হোটেলটায় ছিলাম সেই হোটেলটায় টোটাল আমরা ছিলাম 6 দিন, আর 3টে করে রুম ছিল। তো 6 দিনে আমাদের টোটাল মানে বাংলাদেশের টাকায় খরচা হয়েছিল 82,200। আর সেটা যদি আইএনআরে কনভার্ট করি সেটা হয় 60,000 টাকা। তো পার ডে হিসেবে যদি আমি চার্জ করি, মানে ইয়ে করি, যে আমাদের যে রুমটা ছিল সেটাতে যেহেতু ট্রিপল বেড ছিল, সেটার বাংলাদেশের টাকায় ছিল 5,700 করে। আর মাদের আর যে বাকি দুটো রুম ছিল সেটা ডবল বেডরুম, সেটা 4,000 করে। এটা কিন্তু আবার ঢাকার টাকায়, মানে বাংলাদেশের টাকায়। বেশি কনফিউজ তোমাদের করবো না। আর খাওয়া দাওয়ারে ওই হোটেলে খরচা হয়েছিল 1,996 টাকা, আইএনআরে 1,457 টাকা। আমরা তো বাইরেই খেয়েছি, মারা কয়েকদিন 2 দিন মনে হয় হোটেলে খেয়েছিল। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এর পরে হচ্ছে গিয়ে কক্সেস বাজারে যে টোটো করে আমরা গিয়েছিলাম, সেই টোটোটায় আমাদের লেগেছিল 1,500 টাকা পার টোটো, বাংলাদেশি টাকা। আর এগুলো সব আমি টাকাতেই বলছি, অত আর কনভার্ট করে করে বলছি না, একদম এন্ডে যেরকম বললাম। তো আর যে ভর্তা প্ল্যাটো খেতে গিয়েছিলাম, প্রথম দিন সবাই যখন খেতে গেলাম তখন আমাদের বিল হলো 2,500 সামথিং মানে টাকা। আর দ্বিতীয় দিন যখন আমরা 4 জন না 5 জন মেমলিকে নিয়ে খেতে গেলাম, সেই দিন আমাদের বিল হলো 2,000 টাকা। সেদিন আমরা আলাদা আলাদা ওই ভর্তাগুলো নিয়েছিলাম। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি খরচাপাতি। আর কি আছে, আর তো সেরকম কিছু। আর ওই শান্তিনিকেতন এক্সপ্রেসে গিয়েছিল ওগুলোর টাকাগুলো, ওগুলো আর নয়, ওগুলো ইনক্লুড করে, মানে টোটালটা আমি একবার বলে দেবো। তো এই সমস্ত কিছু করে আমাদের আচ্ছা, এর সঙ্গে ছিল যে আমরা মানি এক্সচেঞ্জ করে নিয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে গিয়ে 16,491 টাকার, সরি 16,000 আইএনআরে 16,491 টাকা। তো সেইটা আর ওইখানে আমি ইনক্লুড করিনি ঢাকার ইয়েতে, মানে বাংলাদেশের যে এক্সপেন্ডিচার সেখানে। তো বাংলাদেশের টাকায় যে খরচা আমাদের হয়েছে সেটা হচ্ছে গিয়ে 2,21,220 টাকা, যেটা আইএনআরে যদি কনভার্ট করি তাহলে হয় 1,61,490 টাকা। আর সেইটা আমাদের সমস্ত কিছু, যেমন ওই ট্রেনে করে বোলপুর থেকে গেছি, বা ফেরার সময় ওদের ট্রেনের টিকিট, এই সমস্ত, বা মানি এক্সচেঞ্জে করে নিয়ে গেছিলাম, সেই সমস্ত ইনক্লুড করে আমাদের হচ্ছে 1,72,430 টাকা আইএনআর। প্রচণ্ড কনফিউশন। তো এইখানে একটা কথা বলে রাখি, যে সুযোগটা আমরা পেয়েছি, মানে আমার ছোট ভাই বলতে পারো, বা ইউনিভার্সিটির জুনিয়র বলতে পারো, শুভ্রর কাছ থেকে যে আমরা ফেভারটা পেয়েছি, সেটা তো ভোলার নয়। যে আমাদেরকে কোনো জায়গায় কোনো টাকাও খরচা করতে দেয়নি, খুব সত্যি কথা। মানে এইটা অন ক্যামেরা আমি যদি মিথ্যে বলি ইনজাস্টিস করা হবে। যেমন ওই বড় বড় দুটো গাড়িও আমাদের দিয়ে দিয়েছিল, একটা টাকা তার জন্য নেয়নি। মানে কি বলবো, আমাদের ওই ভাষা হারিয়ে ফেলি, মানে এই সমস্ত ভালোবাসায়। বাট তারপরেও যে মাওয়া ঘাটে যে বিল হয়েছিল, আমি মানে সে যাই হোক, ওকে সে কি বলবো, মানে অনেকবার আমি বলেছি যে আমি টাকাটা দিচ্ছি, আমি ইভেন টাকাটা বার করে দিয়েছি। উনি আবার কি করেছেন, যে টাকা নিতে এসছে, ইন্ডিয়া থেকে এসছে, কিন্তু তুমি কার কাছে টাকা নেবে, বাংলাদেশের কাছে টাকা নেবে না ইন্ডিয়ানের কাছে টাকা নেবে?
ব্যাস সেন্টিমেন্টে খেলে দিয়েছে, ও আর আমার কাছ থেকে টাকা নেয়নি। সেখানেও প্রায় 12,000 না 13,000 সামথিং কিছু একটা বিল হয়েছিল। তো এই সমস্ত খরচাগুলো আমাদের লাগেনি, ওইটাই মেন বক্তব্য হচ্ছে গিয়ে তোমরা যখন যাবে এই এক্সপেন্ডিচারগুলো যদি মানে তোমাদেরকে ইনক্লুড করে চলতে হবে, যে ট্রাভেলিংয়ের যে খরচাগুলো, মানে সাইট সিইং করার জন্য যে খরচা বা ঢাকাতে ঘোরার জন্য যে খরচা, এগুলো তোমাদের ইনক্লুড করে নিতে হবে। তো এই ছিল হচ্ছে কি ঢাকার বাংলাদেশ ট্যুরের, ঢাকা বারবার বলছি, মানে 6 দিন 9 দিনের মধ্যে 6 দিন ঢাকায় দেখেছি, তো মুখ দিয়ে শুধু ঢাকায় বের হচ্ছে। যাই হোক, তো এই হচ্ছে গিয়ে সমস্ত আপডেট। তো চলো এবার, এতক্ষণে গুড়গুড় বন্ধ হয়ে গেছে, ঘড়িতে বাজছে এখন 8টা। এই মা, ব্লগ ছাড়তে হবে। ঘড়ি বলছে 8টা 21, বেরোবো এখন ব্যাডমিন্টন খেলতে। আর এইখানে আমার ক্রিকেট কিট, ব্যাডমিন্টন কিট, ফুটবল কিট। এটা যদিও পম্পি, মানে মেন ছিল এটা মিমলির স্কেটিংয়ের ব্যাগ, তারপর পম্পি ইউজ করতো জিমে যাওয়ার জন্য, আর এখন আমি ফুটবলের জন্য 3খানা এখানেই সাজিয়ে রেখেছি কিন্তু এখন। যাই হোক, তো চলো এখন বেরোবো, ব্যাডমিন্টনটা খেলে আসি। আর যেটা দেখলে তোমরা যে যেদিন এসেছিলাম তার পরের দিনে গিয়ে সব ড্রাইভার্সে দিয়ে দিয়েছিলাম, তো এখানে সব দিয়ে গেছে একদম অল সেট। এবার তুলে রেখে দেবো, যখন যেখানে প্রোগ্রাম থাকবে নতুন নতুন জামা বার করে পরে। এটা খুব ভালো করে, মানে একদম সেই নতুনের মতো প্যাকিং করে দিয়ে যায়। ওই জন্যই টোটাল 16টা না 17টা জামা কাপড় ছিল, ওই 1000 রুপিস, 1060 সামথিং এরকম বিল। তো বেশ রিজনেবল। আর মানে এই ধরনের যারা এখানে করে তারা এর থেকে অনেক বেশি চার্জ করে, এদের যা চার্জ, তো সেই হিসেবে কম্পেয়ার করলে এরা অনেক বেটার কাজ করছে, আর রেটটাও অনেক কম। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। শুক্রবার সকাল, এখন বাজছে 10টা। 4টের সময় আবারও উঠে শুরু হয়েছে অফিস, আর দিদি কাজ করে দিয়ে চলে গেল। এখন ব্রেকফাস্টটা করবো। আজকে ব্রেকফাস্টে 4টে ডিম সেদ্ধ দিয়েছি, ভেবেছিলাম 2টো ডিম এখন খাবো, আর মানে ডিমের সাদাটা, আর দুপুরবেলায় রান্না করব 2টো। তো দেখা যাক কতদূর কী হয়, তার কারণ আজকে আবার রান্না করাটা একটু চাপ হয়ে যাবে। তার কারণ হচ্ছে মিমলিদের নতুন স্কুলে যেতে হবে আজকে। মিমলির, সাচির, আদির 3জনের স্পোর্টস ড্রেস আজকে দেবে, তো সেইটা আনতে যেতে হবে। তো 9টা থেকে একটা স্লট আছে, আর 2টো থেকে 5টা অবধি একটা স্লট আছে। তো 9টা থেকে 1টা তো আমার হবে না, ওই জন্য ওই টাইমটা না গিয়ে আমি 1টা অবধি অফিস করব, তারপরে ওদের স্কুলে গিয়ে 3জনের ড্রেস নিয়ে আসবে। এবার মুশকিলও আবার এখানে আছে, মিমলি নতুন ইয়েতে কোন হাউস সেটা তো এখনও জানি না। এবার স্কুলে গিয়ে সেটা যদি জানতে পারি তবে সেই হাউসের জামা প্যান্ট আনা হবে, নাহলে মিমলিরটা আনবো না, এদের দুজনেরটা নিয়ে আসবো। এর দুজনে সবার সাইজ সমস্ত কিছু আমাকে পাঠিয়ে দিয়েছে, দেখা যাক। তো ঘড়িতে বাজছে এখন প্রায় 1:30 পেরিয়ে গেছে। এই জাস্ট অফিস থেকে উঠে রেডি হয়ে নিলাম, যেমনটা বলছিলাম মিমলি স্কুলে যাবো আজকে রামপিয়ারি নিয়ে। তার কারণ বাড়ি যাওয়ার আগে থেকে রামপিয়ারি বন্ধ, প্রায় 1 মাস বন্ধ। তো ওইটাকে স্টার্ট দিই, প্রতিদিনই একবার করে ভাবছি ওইটা নিয়ে বেরোবো, কিন্তু আর বেরোনোর সময় ঠিক আর মনে হচ্ছে না যে ঠিক আছে বাইক নিয়ে স্কুটি নিয়েই চলে যাই। তো আজকে ফাইনালি রামপিয়ারিকে আবার স্টার্ট দেবো। এই জাস্ট শেষ হলো, ওই জন্য খাওয়া দাওয়া হয়নি, বাইরে কোথাও আজকে খেয়ে নেবো। শুক্রবার শুরু, উল্টো পাল্টা খাওয়াও শুরু। অনেকদিন পর নিজের গাড়িতে স্টার্ট দিলাম, ঠিকঠাকই আছে মনে হচ্ছে ভিতর থেকে, দেখা যাক। চলো আগে খেয়ে নেবো। এখানে বিশাল ফুড বলে একটা দোকান আছে, দেখবো ওখানে সামনে যদি পার্কিং থাকে তাহলে ওখানে থালি পাওয়া যায়, ফিশ থালি, তারপরে চিকেন থালি, মাটন থালি। বাট ওইগুলো চিকেন মাটন আর খাবো না, ফিশ থালি খাবো, মাছ খাওয়া হয়নি অনেকদিন ধরে। তো চলো দেখা যাক কি পাই। বেরোনোর সাথে সাথে কিন্তু দেখছি ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ চেঞ্জ, একটু কম রোদ। তো এই হচ্ছে বিশাল ফুড। ফিশ থালি হবে? হ্যাঁ স্যার, থালি রুটি হবে, ভাত আছে, পাঁপড়, ভাজা, সবজি আর মাছ।
36 হচ্ছে 170। ভালোই খেলাম, এবার যাই। দেখো পুরো মেঘলা করে এসছে, এই যে বৃষ্টি নামলো বলে কাণ্ড হয়েছে। তাড়াহুড়োতে মিমলির সাইজগুলো নিতেই ভুলে গেছি। দিদিরা শঙ্করা ওদের আদিয়ার সাচির সাইজ পাঠিয়ে দিয়েছিল। আমি ভেবেছিলাম মিমলির যে জামা প্যান্টটা কেনা হয়েছিল সেখান থেকেই নিয়ে যাব, ভুল গিয়া। এখন আবার বাড়ি যাব, ওটা নেব, তারপরে আসবো। তো সাইজগুলো সব মাপ নিয়ে নিলাম, আবার যাই। চলে এসেছি এখন স্কুলে, দেখি কি বলে। এখন যে কোনো সময় বৃষ্টি নামবে। এদিকের মেঘটা দেখো। আরও একবার বিজিএস ক্যাম্পাস। কীরকম বুদ্ধুটা সাজলাম, গাড়িতে ছাতাটা বার করে পিছনের সিটে রাখলাম দিকে থেকে, এখানে আসার সময় ভুলে গেছি। কী যে হয়েছে মনে কে জানে। এইসব নিয়ে নিয়েছি দিদিদের, মানে সাচির, আদির, মিমলির, তিনজনের। আর এখন বাড়ি যেতে পারছি না, এমন বৃষ্টি হচ্ছে হীরানন্দানি দেখা যাচ্ছে না, বুঝে না কীরকম বৃষ্টি হচ্ছে। ফাইনালি ব্যাঙ্গালোর স্বস্তির নিঃশ্বাস পাওয়া গেল আর কি। তবে এই জামা কাপড় যদি না থাকতো শিওর আজকে ভিজে ভিজে বাড়ি যেতাম। যা হবে দেখা যেত। বাপরে বাপ, যা গরম চলছিল। যাই হোক, বাইরে আওয়াজ তখন শুনতে পাচ্ছি বৃষ্টি। এখানে এখন বসে আছি, দেখা যাক বৃষ্টি থামবে, তারপরে যাবো। টানা 1 ঘন্টা বৃষ্টি হলো, এখনও ঝিরঝির করে পড়ছে। বাট তার আগে গাড়িতে চলে গেলেই ভাবছি ভালো লাগছে না। এখানে বসে বসে যে ঘুম পেয়ে যাচ্ছে আমার। আমি সোফাতে বসেছিলাম, তো এখন চলো বেরিয়ে ঝটপট বাড়ি যাই। যাক বাবা, গাড়িতে এসে পৌঁছেছি কোনো রকমে। চলো এখন যাওয়া যাক। 1 ঘন্টার একটা বৃষ্টিতে ওয়েদারের ড্রাস্টিক চেঞ্জ। তোমরা অনেকেই একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে, সেখানে লিখছো যে ঝাড়খণ্ডে একটু বৃষ্টি পাঠাও, কলকাতায় একটু বৃষ্টি পাঠাও, নানা জায়গায় যদি ক্ষমতা থাকতো অবশ্যই পাঠাতাম। বাট বেশ রিলিফ। আশা করবো যে ওই সব দিকেও খুব তাড়াতাড়ি বৃষ্টি নামুক আর তোমরা রিলিফ পাও। তো এখন যাচ্ছি ফুটবল খেলতে, মানে আমি খেলাধুলোর মধ্যেই রয়েছি। কিন্তু খেলে ঠেলে তো চলে এসেছি, টোটাল এক্সস্টেড। আজকে ছিল 9টা থেকে 10টা। তো এখন দেখি দুধ ওটস রেডি করবো, রেডি করে খেয়ে দিয়ে ঘুমটা দেবো। তো এখন কালকে একটা দুটো কাজ আছে, ভাবছি একবার ফ্ল্যাটটাও দেখতে যাব। আর স্কুটি যেটা আছে সেটার নাম্বার প্লেটটা চেঞ্জ করার ছিল, সেইটার জন্য হয়তো যাব। এখন পুরোটাই ডিপেন্ড করছে। বাট মাস্ট সে, মানে 1 ঘন্টার বৃষ্টিতে ড্রাস্টিক চেঞ্জ ওয়েদারে, আগেও বললাম। তো যাই হোক, এই একটা ভালো ওয়েদারে ভালোভাবে আজকের ব্লগটাকে শেষ করছি। আশা করছি যে না, যেটা বলি সেটা নয়, আশা করছি যে ওই সাইডেও বৃষ্টি আসুক, গরমটা কমুক, যেখানে যেখানে বৃষ্টির দরকার তাড়াতাড়ি হোক, পৃথিবী শান্ত হোক, ঠান্ডা হোক, এইটুকুই চাই। তো যাই হোক, এই অবধি যদি ব্লগটা দেখছো তাহলে আশা করছি ব্লগটা ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সেটা একটা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাদের সাথে জানিয়ে দিও। আর এখনও যদি সেন্সেশনে ফ্যামিলি মেম্বার না হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে সেন্সেশনে ফ্যামিলি মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ ফর মেকিং আস এ পার্ট অফ ইউর ডে। এই বলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সঙ্গে থাকো, দেখতে থাকো সেন্সেশন।